আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারিক ফাতিমা। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মধ্যরাতের পর থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা। গত বুধবার চট্টগ্রামে পুরনো রেল স্টেশনের সংবাদ সম্মেলন করে ২৭ জানুয়ারির মধ্যে দাবি মানার শর্ত দেয় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। অন্যথায় আজ থেকে রেল চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় তারা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, আমাদের জানাবেন যে আখাউড়া রেল স্টেশনের চিত্র কেমন দেখছেন? আজকে কিন্তু আখাউড়া রেল স্টেশনের এখানেও কিন্তু একটি ট্রেন যেটি আসলে শিডিউলে ছিল, সেই শিডিউলে থাকায় এখানকার যারা স্টাফ রয়েছেন তারা এই ট্রেনে ওঠেনি, যার ফলে কিন্তু এই ভোরে এখানকার আখাউড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি 83 কিলোমিটার ট্রেন রয়েছে, সেটি কিন্তু ছেড়ে যায়নি। তাছাড়া কিন্তু এই আখাউড়া রেল স্টেশনে কিন্তু উপকূল নয়টা 8:50 এবং পাশাপাশি চট্টলা এক ট্রেন, সেটিও কিন্তু এখানকার এই রেল স্টেশন দিয়ে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু সেটিও যায়নি। যার ফলে কিন্তু এখানকার যারা মানুষ রয়েছেন কিংবা ট্রেন সেবা যারা নিতে আগ্রহী তারা কিন্তু বেশ ভোগান্তিতে কিন্তু পড়তে হচ্ছে। এবং আমরা এখানকার বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে হঠাৎ করে অনেকে যাত্রী আসলে আজকে যে ট্রেন চলবে না সেটা তারা নিজেও জানে না, যার ফলে তারা প্রস্তুতি নিয়ে তাদের কাজে কিন্তু তারা এই আখাউড়া এই জাংশন দিয়ে কিন্তু তারা দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল। বিশেষ করে আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা হাসপাতালের উদ্দেশ্যে কিন্তু যাওয়ার কথা ছিল, তারাও কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং তারা অনেকেই দেখলাম যে তারা আমাদের কাছে যে অভিযোগটা করছেন যে আসলে 12টায় তার পরিবারকে নিয়ে কিংবা তার যারা অসুস্থ তাকে নিয়ে তারা হাসপাতালে থাকার কথা ঢাকায় তিতাস ট্রেনে যাওয়ার কথা, তারাও কিন্তু যেতে পারেনি, যার ফলে কিন্তু তারা বেশ ভোগান্তিতে পড়ছেন। এবং তারা কিন্তু ট্রেনে চলাচলে স্বাচ্ছন্দ্য বোধ করেই বিধায় কিন্তু তারা ট্রেন চলাচলের যে পথ সেটি তারা বেছে নিয়েছেন। কিন্তু ইতিমধ্যে এখন এই মুহূর্তে তারা বেশ ভোগান্তিতে পড়ছেন। তো ফাতিমা, আমরা বলতে পারি যে আজকে তারা এখানকার রানিং স্টাফ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা 27 তারিখে তারা একটি আলটিমেটাম দিয়েছিলেন, যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা আজকে থেকে অর্থাৎ সোমবার মধ্যরাত্র থেকে কিন্তু তারা কর্মবিরতি যাচ্ছেন। এবং তারা কিন্তু সেই তাদের দাবির অংশ হিসেবে কিন্তু আজকে তারা তাদের এই কর্মবিরতি পালন করছেন। ফাতিমা, এই ছিল আমার কাছে আখাউড়া রেল স্টেশন থেকে সর্বশেষ। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিপুল, দাবির বিষয়ে রানিং স্টাফরা কি বলছেন, আর সে সাথে আমাদের জানাবেন যে যাত্রী ভোগান্তির চিত্র কি দেখছেন? প্রথমে আসলে আজকে গতকাল রাত্রি থেকে যে ট্রেন চলাচলের যে বন্ধ ঘোষণার করার কথা ছিল সেটি কিন্তু চলমান রয়েছে। এবং আজকে আমরা দেখেছি রাজধানীর যে কমলাপুর রেল স্টেশন রয়েছে সেখানেও এসে দেখতে পাচ্ছি যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র সকালবেলা কয়েকটি ট্রেন কিন্তু ঢাকার রাজধানীর এই কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছে, অর্থাৎ যেগুলো গতকাল রাত্রের 11টা 10টার দিকে যে লোকাল ট্রেনগুলো ছেড়ে আসছিল ঢাকার উদ্দেশ্যে, সেই ট্রেনগুলো শুধু সকালবেলা এসে পৌঁছেছে। এছাড়া ঢাকা থেকে একটি মাত্র ট্রেনও কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ছেড়ে যায়নি। এবং সেই সাথে এই ট্রেন চলাচল হঠাৎ করে বন্ধ ঘোষণা করার কারণে যাত্রীদের যে দুর্ভোগ সেটি কিন্তু আমরা এই কমলাপুর রেল স্টেশনে দেখতে পেয়েছি। অর্থাৎ সকাল থেকে আমরা যে যাত্রীগুলোর সাথে কথা বলেছি তারা বলছেন যে একজন যাত্রী কিন্তু গতকাল রাত 12টা থেকে কিন্তু অপেক্ষা করছিল, অর্থাৎ যারা ট্রেনের শিডিউলে ছিল বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তারা কিন্তু গতকাল রাত্রে থেকে সকাল পর্যন্ত অপেক্ষা করেছিল আসলে কখনো ট্রেন ছেড়ে যাবে কিনা। সেই সাথে তাদের একটা অভিযোগ, সেটি হচ্ছে এই ট্রেন চলাচলের যে বন্ধের যে বিষয়টি সেটি আগে থেকে কোনো ঘোষণা করা হয়নি, অর্থাৎ গত কয়েকদিন ধরে
যদি সেটা প্রচার প্রসার বা আগে থেকে যদি জানা হতো তাহলে এই ভোগান্তিটা হতো না। এবং আমরা দেখতে পেয়েছি যে এক একজন যাত্রী বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন এবং তাদের যে ভোগান্তি সেটা আসলে চরমে গিয়ে পৌঁছেছে। সেই সাথে রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে আসলে ট্রেনের যে টিকিটটি সেই টিকিটটি ফেরত দেওয়া হবে, এবং তবে সেই ফেরত দেওয়ার যে ক্ষেত্রে আমরা কাউন্টারে গিয়ে দেখেছি যে সেই ক্ষেত্রে সেখানেও একটি বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। আমাদেরকে এমনটা জানিয়েছেন যে 10টার দিকে তারা এই টিকিটটি ফেরত দিবে, অর্থাৎ 10টা বাজার পর থেকে তারা ফেরত দিবে, এমন একটাই আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে আমাদের সাথে কথা হয়েছে এখানকার যারা আন্দোলন করছেন, অর্থাৎ রানিং স্টাফ যারা রয়েছেন, লোকো মাস্টার এবং চালক সহকারী তারা যারা রয়েছেন, তারা বলছেন যে আসলে তাদের এই কর্মসূচি অনেক আগে থেকেই ছিল এবং তারা সরকারকে বলে আসছে যে এই দাবিগুলো যদি মানানো হয়, অর্থাৎ যে তাদের যে টাকার যে বিষয়টি, অর্থাৎ বেতনের যে বা বাড়তি টাকার যে বিষয়টি, সেটি যদি দাবি মানানো হয় তাহলে তারা এই আন্দোলনটা করবেন। সেই সাথে তারা আরও বলেছেন যে এই জানুয়ারি থেকে শুরু করে বর্তমান যে সরকার আছে, সরকারের সাথে তারা অনেকবার কথা বলার চেষ্টা করেছেন এবং অনেকটা চিঠি দিয়েছেন, কিন্তু তাদের কোনো সদুত্তর পায়নি। সেজন্য তারা আজকে এই ট্রেন চলাচল বন্ধ করার যে বিষয়টি সেটি তারা জানছেন। আপনাকে যদি জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে আসলে ব্রিটিশ আমল থেকে, অর্থাৎ আশুতোষ যে ভাতা, অর্থাৎ মাইলেজের উপর যে ভাতা এখানে পাওয়া হয়, সেই ভাতাটি আসলে হঠাৎ করে বন্ধ হয়েছিল বেশ কিছুদিন ধরে, এবং তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে সেই ভাতায় তারা চাচ্ছিল অনেকদিন ধরে, কিন্তু সেটি দাবি না মানার কারণে তাদের আজকের এই পরিস্থিতি দাঁড়িয়েছে। তবে আরেকটা বিষয় আপনাকে জানিয়েছে, আমরা জানি যে কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে রেল উপদেষ্টা ফাউজুল কবির খান উনি আসবেন এবং যাত্রীদের সাথে কথা বলবেন রেল উপদেষ্টা, এবং রেল উপদেষ্টা কথা বলার পরে হয়তো যারা আন্দোলন করছে তাদের সাথে বসার পরে যদি কোনো সমাধান হয় তাহলে তারা এই আন্দোলন প্রত্যাহার করবে, তা না হলে তারা এই আন্দোলন চালিয়ে যাবে, এমনটা জানিয়েছেন আমাদেরকে। তো ফাতেমা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে বিভাগ জুড়ে। টানা 3 দিন ধরে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা এই ধর্মঘটের কারণে সকাল থেকে ঝিনাইদহের 6টি উপজেলার 34টি ফিলিং স্টেশনে জ্বালানি তেল, ডিজেল, পেট্রোল, অকটেন সংকট দেখা দিয়েছে। ধর্মঘটের কারণে বিভাগ জুড়ে যাত্রীরাও চরম ভোগান্তিতে পড়েছেন। ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। এ বিষয়ে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ঐক্য পরিষদের নির্বাহী সদস্য BM কামরুজ্জামান জানান, সাধারণ সম্পাদক আলী আজিমকে মুক্তি না দিলে তাদের ধর্মঘট চলমান থাকবে। গেল 26 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘটে ডাক দেয় সংগঠনটি। দর্শক, ধর্মঘটের বিষয়ে জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এসএম মনিরুজ্জামান। মনির, আমাদের জানাবেন যে ধর্মঘটের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ ফাতিমা, যেমনটা বলছিলেন, ধর্মঘটের আজ তৃতীয় দিনের মতো আজও কিন্তু খুলনার যে পদ্মা, মেঘনা, যমুনা ডিপু রয়েছে, ডিপুগুলো থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। এখানে যে ট্যাংলরি শ্রমিকরা রয়েছে, শ্রমিকরা কিন্তু কর্মবিরতি পালন করছে, যার ফলে কিন্তু কর্তৃপক্ষ ট্যাংলরি ডিপো কর্তৃপক্ষ কিন্তু তেল দেওয়ার জন্য প্রস্তুত থাকলেও ট্যাংলরি শ্রমিকরা তাদের যে কর্মসূচি সে কারণে কিন্তু তারা তেল উত্তোলন করছেন না, যার ফলে কিন্তু এই মুহূর্তে খুলনা বিভাগের 10 জেলা এবং খুলনার অনেক তেল পাম্পগুলোতে তেল সংকট দেখা দিয়েছে। আপনি জানেন যে এখন কিন্তু সেচ মৌসুম, এই মৌসুমে কিন্তু কৃষকরা তাদের জমিতে সেচ দিয়ে থাকেন। অনেকেই কিন্তু এই মুহূর্তে তেলের অভাবে সেচ দিতে পারবে না বলে অনেকে আশঙ্কা করছেন। সেই সঙ্গে কিন্তু তেলের পাম্পগুলোতে তেল সংকটের কারণে হয়তো আজ চললো, আগামীকাল থেকে টোটাল সব জায়গায় সব পাম্পই বন্ধ হয়ে যাবে, যার ফলে কিন্তু যান চলাচলও বন্ধ হয়ে যাবে, এমনটাই অনেকে আশা করছেন। তাই খুলনাবাসী সহ সকলে মনে করেন যে ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের নামে যে মামলাটি হয়েছে, সেই মামলা থেকে অন্ততপক্ষে তাদের দাবি মুক্তি দিলে তারা তাদের এই কর্মসূচি থেকে সরে আসবেন। আর গতকালকে রাত্রে তারা একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে তারা যে কথাটি বলেছেন যে এখন শুধু খুলনা বিভাগ হচ্ছে, আজ থেকে খুলনা না সারা বাংলাদেশে একবেলা এই কর্মসূচি পালন করার কথা রয়েছে। সব মিলিয়ে ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের নেতা কর্মী সকলেই কিন্তু বিভিন্ন ডিপোর সামনে একত্রিত হয়েছেন এবং সকলেই অবস্থান নিয়ে তারা বলেছেন তাদের ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন বিভাগীয় যে কার্যালয় রয়েছে, তাদের বিভাগীয় যে সাধারণ সম্পাদক তাকে মুক্তি দেওয়া না পর্যন্ত তারা কোনো প্রকার কোনো যানবাহন, কোনো ট্যাংলরি চালাবেন না, কোনো গাড়িতে তেল উত্তোলন করতে দিবেন না, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। ফাতিমা, পদ্মা গেট থেকে এই ছিল ট্যাংলরি শ্রমিক আন্দোলনের সর্বশেষ তথ্য। ফাতিমা, ধন্যবাদ।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ ও নিউ মার্কেট থানার ওসিকে পদত্যাগে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। যদি 24 ঘন্টার মধ্যেই নিউ মার্কেট থানার ওসি প্রত্যাহার সহ প্রো ভিসি পদত্যাগ না করে তাহলে নিউ মার্কেট থানা ঘেরাও করার পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য অধিভুক্ত 7 কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি চলাচল করতে দেওয়া হবে না বলেও জানান তারা। ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের সরকারকে বেঁধে দেওয়া আন্দোলনরত শিক্ষকদের 24 ঘন্টার আলটিমেটাম শেষ হবে আজ দুপুর 2টায়। এর মধ্যে সরকার থেকে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা না হলে শাহবাগ থানা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও করার আশঙ্কা রয়েছে। গতকাল 9ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। সেখানে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও তা করা হয়নি। এর প্রেক্ষিতে আলটিমেটাম দেন শিক্ষকরা, রাত কাটান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের সড়কে। অর্থনৈতিক টানাপোড়েন ও মূল্যস্ফীতির মধ্যে অস্বাভাবিক পরিচালন মুনাফা পেয়েছে দেশের সবল ব্যাংকগুলো। সুদহার বৃদ্ধিকে এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে সার্বিক অর্থনীতি ও ভোক্তারা এই মুনাফার কোনো সুফল পাবে না বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। অরণ্য গফুরের রিপোর্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পরামর্শে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। এতে ব্যবসা পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি না কমে উল্টো বৃদ্ধি পায়। সাধারণ মানুষ এর সুফল না পেলেও পোয়াবারও ব্যাংকগুলোর। বিদায়ী বছরে 2000 কোটি টাকার উপর পরিচালন মুনাফা করেছে 5টি ব্যাংক। এর মধ্যে ইসলামী ব্যাংক 66, ব্র্যাক ব্যাংক 72.29, পূবালী 51.66, সিটি 69.53 ও ডাচ বাংলা ব্যাংক প্রবৃদ্ধি করেছে 61.71%। নিচের দিকে থাকলেও ওয়ান ব্যাংকের প্রবৃদ্ধি 129%। পরিসংখ্যান বলছে হাতে তারল্য বেশি থাকা ব্যাংকগুলোই অধিক মুনাফা করেছে। সঙ্গে ছিল দুর্বল ব্যাংকগুলোর ব্যর্থতা। ইমব্যালেন্স ব্যাংকিং সেক্টরে আছে, কেউ কেউ লসে চলে গেছে, কেউ কেউ খুব জাম দিয়ে কয়েকটা ব্যাংক বড় প্রফিট করেছে। কতিপয় ব্যাংক যখন পারফর্ম করতে পারছিল না, তাদের প্রতি তো ট্রাস্টটা জনগণের কমে গেছে। তার একটা ইফেক্টও কিন্তু আমাদের এখানে এসছে। মানে দেখা গেছে যে তাদের ওখানকার ডিপোজিটররা নিউজটা দেখে আমাদের এখানে কালেকশন অ্যাকাউন্টে দিয়েছে, লো কস্টে ডিপোজিট দিয়েছে, FDR দিয়েছে, যে আমার ডিপোজিট বেড়েছে 15,000 কোটি টাকা। এতে লুটপাটের শিকার ও দুর্বলগুলো পিছিয়ে পড়লেও অস্বাভাবিক মুনাফা অর্জনকে ব্যাংকগুলোর কৃতিত্ব বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক লোন দিতে পারছে না, এটা তো বিশাল ক্লায়েন্ট না। এই ক্লায়েন্ট বেস কোথায় যাবে তখন? ডেফিনেটলি অন্যদের কাছে গিয়েছে। যারা দিতে পেরেছে, ভালো ম্যানেজমেন্ট দিয়ে এই ক্লায়েন্টদেরকে আকর্ষণ করতে পেরেছে, তারা লাভবান হয়েছে। যদি সুদ হার বাড়ানোর কারণে মার্কেটে সাপ্লাই কমে যাবে, মানিয়ে আমরা ইনফ্লেশন কমাবো, কিন্তু তার সাথে তো ব্যাংক রেটের কোনো সম্পর্ক নাই। পরিচালন মুনাফার এই উল্লম্ফনে অবাক হয়েছেন ব্যাংক বিশেষজ্ঞ ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। তিনি বলছেন এটা শুভঙ্করের ফাঁকি। ডিপোজিট রেট, লেন্ডিং রেটের মধ্যে ডিফারেন্সটা বেড়ে গেছে। আবার আমাদের বরোইং রেট এবং ইনভেস্টমেন্ট রেট অন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট, সেখানেও আমাদের স্প্রেড বেড়ে গেছে। এই দুই জায়গাতেই স্প্রেড বেড়ে যাওয়ার ফলেই ভালো ভালো ব্যাংকগুলোর জন্য একটা উইনফল গেইন হয়ে গেছে। কিন্তু পরিচালন মুনাফাই কিন্তু আসলে আসল মুনাফা না একটা ব্যাংকের। পরিচালন মুনাফা হলে ভোক্তা পর্যায়ে কোনো বেনিফিট হবে, ব্যাংকগুলো বেনিফিট পাবে। এখন যদি ডিভিডেন্ড বেড়ে যায় তো শেয়ার হোল্ডাররা বেনিফিট পাবে, তাই না? বাংলাদেশের মতো দেশে শুধু ইন্টারেস্ট রেট বাড়িয়ে ইনফ্লেশন কন্ট্রোল করা যায় না। আপনাকে সাথে সাথে এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটাও দেখতে হবে। আপনাকে সাথে সাথে এইসব চাঁদাবাজি, মাফিয়া গ্রুপ, এই সমস্ত ব্যবসায়ী সম্প্রদায়কে কন্ট্রোলে রাখতে হবে। সবল ব্যাংকের সঙ্গে মুনাফা ব্যবধান দুর্বল ব্যাংকগুলোকে আরও দুর্বল করে দিতে পারে বলেও আশঙ্কা অর্থনীতিবিদদের। কিছু ভালো ব্যাংককে সুবিধা দেওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। অরণ্য গফুর, RTV, ঢাকা। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক সাফল্যের ধারাবাহিকতায় প্রথম দেশ হিসেবে জাপানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। চুক্তির বিষয়ে আগামী ফেব্রুয়ারিতে 4র্থ দফায় বৈঠক বসবে ঢাকা ও টোকিও। এই চুক্তির মাধ্যমে পণ্য, পরিষেবা, বিনিয়োগ ও প্রতিযোগিতার মতো ব্যবসায়িক ক্ষেত্রে
পারস্পরিক সহযোগিতা করবে দুই দেশ। সাবধানী প্রত্যয় রিপোর্ট। নতজানু কূটনীতি থেকে বেরিয়ে এসে সহযোগিতা, অংশীদারিত্ব ও মাথা উঁচু করে চলার পররাষ্ট্রনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বিশ্বের প্রথম দেশ হিসেবে জাপানের সঙ্গে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ও মুক্ত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চুক্তিটি কার্যকরে ফেব্রুয়ারিতে ঢাকায় আসবে জাপানের প্রতিনিধি দল। এর আগে ডিসেম্বরে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে তৃতীয় দফায় বৈঠক করে দেশটি। চতুর্থ দফার আলোচনা সম্পন্ন হলে পঞ্চমবারের বৈঠকটি অনুষ্ঠিত হবে জাপানের রাজধানী টোকিওতে। প্রতিবারের মতো এবারের বৈঠকেও নেতৃত্ব দেবে বাংলাদেশ। চুক্তি বাস্তবায়ন সম্ভব হলে দুদেশের মধ্যে স্থাপিত হবে সৌহার্দ্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক, যা দেশের বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ তৈরির মাধ্যমে জাপানি প্রতিষ্ঠানগুলোর পরবর্তী বিনিয়োগ গন্তব্য হয়ে উঠবে বাংলাদেশ। মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত বাধাগুলো দূর করে পারস্পরিক আলোচনার পথ উন্মুক্ত হবে। আমদানি রপ্তানি, পণ্য পরিষেবা, বিনিয়োগ ও সরবরাহ সহ প্রতিযোগিতার সকল ক্ষেত্রের প্রতিবন্ধকতা দূর করতে কারিগরি সহায়তা পাবে বাংলাদেশ, যা ভূমিকা রাখবে নতুন বাংলাদেশের অর্থনৈতিক বিনির্মাণে। সামদানি প্রত্যয়, RTV। নববর্ষ ২০২৫ উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন বছর অধ্যাপক ইউনূসকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা জানান। সোমবার বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। উপ প্রেস সচিব জানান, শুভেচ্ছা বার্তাটি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এসেছে। এর আগে গেল ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয় অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক, কমলাপুরে কথা বলছেন রেল উপদেষ্টা, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং ওই যে রেলের যে রুট ধরে, বাস রুট ধরে, না সেটা তো আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন, বুঝছেন। কিন্তু আমরা সবসময় আমাদের জন্য আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে এবং আমরা তাদের সাথে যে আলোচনা করব, দরকার হলে আমরা অর্থ বিভাগের সঙ্গে আবার ইয়ে করব। কিন্তু সরকারের সিদ্ধান্ত, কিন্তু যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা মানে কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ, আর জনগণ সাফার করতে হয়। না, দাবির মধ্যে বহুলাংশে এটা পূরণ করা হয়েছে। এটা অর্থ বিভাগে আমরা একদিন ধরে পাঠাচ্ছিলাম এবং অর্থ বিভাগ সেই চিঠির জবাব দিয়েছে এবং কিছু দাবি আছে এবং আরও তাদের কিছু দাবি আছে। না না, এখন পর্যন্ত না না না, অবশ্যই আমরা ব্যবস্থা নেব, আমরা আলোচনা করব এবং আমরা অবশ্যই ব্যবস্থা নেব। যে না না, হঠাৎ করে বন্ধ হয় নাই এবং এটা এক সময় বন্ধ হয় নাই। এটা বন্ধ হয়েছে কখন? না 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 না, এক্সিস্টিং সুবিধা না। এখন এটা এখন এই সময় যে বন্ধ হয়েছে তা না, এটা অনেক আগেই বন্ধ হয়েছিল। হ্যাঁ, 22 সালে বন্ধ হয়েছে। সুতরাং এখন তো বন্ধ হয় না। এটাকে দেওয়ার আবার চিন্তা ভাবনা করছেন আপনারা? এটা বললাম যে এর অনেকাংশ এটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, আর বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করতে রাজি আছি। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে ইয়েকে জানতে চাই, না আমি তো যেটা বললাম যে আমরা তো ওদের সঙ্গে আলোচনা, বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত আছে। কোনটা আলোচনা তো আমরা সার্বক্ষণিকভাবে আমরা আলোচনা করব। না, আমরা সেটা তো ওদের উপর, আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা ইয়ে চান। না, এখন কথা হচ্ছে সেটা তো এটা তো এখন বলা মুশকিল, কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করে আমরা ব্যবস্থা নেব।
কারণ এখানে সবাই জড়িত আছে, এই যে রাজনৈতিক দলগুলোর, শ্রমিক সংগঠনগুলো জড়িত আছে। না, আমরা তো তবু আলোচনা চালিয়ে যাবো। জিনিসটা বুঝতে হবে, এটা রেল বিভাগের হাতে না, এটা হচ্ছে অর্থ বিভাগের হাতে। আমরা অলরেডি অর্থ বিভাগের সাথে এটা নিয়ে তুলেছি এবং অর্থ বিভাগ এটার অনেকাংশে এটা পূরণ করে দিয়েছে এবং দরকার হলে আমরা বাকিটা তাদের সঙ্গে আবার করব এবং এটা নিয়ে আলোচনা হতে পারে। দর্শক দেখছিলেন রেল উপদেষ্টার সাংবাদিকদের সাথে কথোপকথনের অংশবিশেষ। উত্তরাঞ্চলে অব্যাহত আছে শীতের প্রকোপ। উত্তরের জেলা পঞ্চগড়ে ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। তীব্র ঠান্ডায় ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না কেউ। জেলায় সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি। দিনাজপুরের হিলিতে উত্তরের হিমেল বাতাসের সঙ্গে জেঁকে বসেছে শীত। এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি। চুয়াডাঙ্গায় তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। গাইবান্ধায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীত। তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন জেলার কৃষি শ্রমিক ও শ্রমজীবীরা। শীতের মধ্যেও বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে শিল্পাঞ্চল আশুলিয়ায়। গ্রিড মেইনটেন্যান্স, শিডিউল শাটডাউন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণযজ্ঞের অজুহাতে বিদ্যুৎ বিভ্রাট বাড়ায় ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহক, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। ধস নেমেছে উৎপাদনে, অথচ বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির কথা বলছে বিদ্যুৎ বিভাগ। আশুলিয়া থেকে তৌহিদ মোর্শেদ নোমানের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। ঢাকার আশুলিয়ায় মেরামতের নাম করে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ গ্রাহক থেকে ব্যবসায়ী ও মিল কারখানা কর্তৃপক্ষ। স্থানীয়রা জানায়, বিদ্যুৎ বিভাগের উদাসীনতায় আশুলিয়ার জিরানি, গোহাইলবাড়ি, মেশিনপাড়, দিঘিরপাড় ও এর আশেপাশের এলাকার গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ এসব এলাকার বাসিন্দারা। শুধু বাসাবাড়ি নয়, বিপাকে পড়ছে অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান। ঘন্টার পর ঘন্টা জেনারেটর চালু রেখে কাজ করতে হচ্ছে, ফলে ডিজেলের বাড়তি দামে উৎপাদন ব্যয় বাড়ছে। গরমে লোডশেডিং আরও বৃদ্ধির শঙ্কায় ব্যবসায়ীরা। এই শীতকালেও প্রতি 1 ঘন্টা পর পর বিদ্যুৎ যায়। বিদ্যুতের কারণে আমার রেগুলার জেনারেটর চালাইতে হয় আমার মিনিমাম 6 থেকে 7 ঘন্টা। খরচটা অনেক বেশি হয়ে যায়, তেলের দাম অনেক বেশি, এই কারণে দেখা যায় কস্টিংটা এত বেশি হয়ে যায়, তাতে আমরা কাজ করে প্রফিট পাবো কি আরো ভর্তুকির মধ্যে পড়তে হয়। জেনারেটরের উপর নির্ভর করা তো খুব কষ্টকর। বর্তমান যে তেলের বাজার আর যে কারেন্টের লোডশেডিং, তো এই সমস্ত ছোটো মোটো ফ্যাক্টরিগুলোর পরিস্থিতি খুব ভয়াবহ দাঁড়িয়ে যাচ্ছে। আবার প্রোডাকশন রান হয়, সেক্ষেত্রে আমাদের দেখা যায় প্রতিবারই 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো প্রোডাকশন ক্ষতি হচ্ছে। তবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর সিনিয়র জেনারেল ম্যানেজার আখতারুজ্জামান লস্কর জানান, সরকারি উন্নয়ন কাজের জন্য বিভিন্ন স্থানে শাটডাউন দেয়া হচ্ছে। তবে উন্নয়ন কর্মযজ্ঞ শেষে অতি শিগগির ভোগান্তি কমবে। নবীনগর একটা নতুন গ্রিড হচ্ছে, এই গ্রিডটা চালু হইলে পরে এই এলাকার লোডশেডিং এর মাত্রা অনেকটা কমে আসবে, সহনীয় পর্যায়ে চলে আসবে। আরো প্রায় 120 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাবো। ইমরুল কায়েস, RTV। আন্তর্জাতিক সংবাদ। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের 1 সপ্তাহ পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এই দুই নেতার মধ্যে ফোন আলাপ হয়। জানা যায়, ফোন আলাপে আগামী দিনে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মজবুতে কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। এ সময় নয়াদিল্লি ও ওয়াশিংটনের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক এবং বিশ্বস্ত অংশীদারিত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান মোদী। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে প্রিয় বন্ধু সম্বোধন করে উচ্ছ্বাস প্রকাশ করেন। ট্রাম্পের ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য তাকে অভিনন্দন জানিয়ে উভয় দেশের কল্যাণে এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সোমবার গাজা উপত্যকায় ফিরেছেন 3 লাখেরও বেশি ফিলিস্তিনি। গাজার জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। উত্তর গাজার এই বাসিন্দাদের একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলের আশ্রয় নিয়েছিলেন। 470 দিন পর নিজেদের বসত ভিটায় ফিরতে পেরেছেন তারা। এ বাসিন্দারা যদিও ইসরায়েলি বাহিনীর বোমায়
ধ্বংসস্তূপে পরিণত হওয়া উত্তর গাজায় এখন আর কোনো বাড়িঘরই অক্ষত নেই। এরপরও 15 মাসের ইসরায়েলের নির্মমতার পর নিজেদের এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বসিত উত্তর গাজার বাসিন্দারা। সকালের সংবাদ এ পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।